স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না স্পষ্ট জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারে ভিডিও প্রকাশ করা হয়। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেন, তরুণরা দেশের নতুন করে গড়তে চান। ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফোলিস। জানতে চান বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার ঝুঁকি রয়েছে কিনা, বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না। জবাবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তরুণরা শক্তিশালী, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের একটি উদাহরণ বলে উল্লেখ করেন সরকার প্রধান। এদিকে 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার নির্বাচন, আবারও জানিয়ে দিল বিএনপি। আর সমমনাদের সাফ কথা, সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টাল বাহানা মানা হবে না। 12 দলীয় জোট আর সমমনাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে 12 দলীয় জোট। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির লিয়াজো কমিটির আব্দুল আওয়াল মিন্টু, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদী আন্দোলনের সময়ের যে ঐক্য ছিল আগামীতেও বিএনপির সঙ্গে তা অটুট থাকবে। 12 দলীয় জোট এবং বিএনপি এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। একই ইস্যুতে পরে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসেন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো সমস্যা সমাধান হবে না। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দলগুলোর সাথে বৈঠক শেষে বিএনপি লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে, জানান নজরুল ইসলাম খান। কোনো সিদ্ধান্ত আমরা এভাবে করি নাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মোশাররফ হোসেন নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। রাতে এই ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। এদিকে এই ঘটনার অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে গ্রিন লাইফ হাসপাতালে বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেন। স্বজনরা বলছেন, মোশাররফের সার্জারি করার কথা ছিল জাতীয় রোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল ইসলামের, কিন্তু তার পরিবর্তে অস্ত্রোপচার করেন অন্য এক চিকিৎসক। অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল, উনি আসে নাই। যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আরও যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে। তারা অপারেশন জানাইছে সাকসেসফুল। তার 15 থেকে 20 মিনিট পরে যায় বলতেছে আমার বাবার পালস টালস কিছুই, প্রেশার কিছু উঠতেছে না। রাতে মোশাররফের মৃত্যু হলে চিকিৎসকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্বজনরা। তাদের দাবি, অর্থের প্রলোভন দেখিয়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় হাসপাতালের বক্তব্য পাওয়া যায়নি। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ 5 বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা লফুল অ্যাকশন নিই। কর্তৃপক্ষের সাথে আমরা তো আসলে কথা বলতে পারি নাই, এখন পর্যন্ত সেরকম কোনো কর্তৃপক্ষ আমি পাই না আমি যার সাথে কথা বলার মতো। কয়েকদিন আগেও হাসপাতালটিতে ভুল চিকিৎসায় আরেক রোগীর মৃত্যুর অভিযোগ করে তার পরিবারের সদস্যরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাজ্যটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনীর সাথে চলছে তীব্র সংঘাত। এমন পরিস্থিতিতে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি। অবস্থায় আগে থেকে নজরদারির প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি জান্তা বাহিনীর মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ। তবে এই লড়াইয়ে একের পর এক জয়ের মুখ দেখছে আরাকান আর্মি। গেল এক বছরে রাজ্যটির 17টি শহরের মধ্যে 13টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। দখলে নিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী মংডু, বুচিডং এবং চীন প্রদেশের পালেতোয়া শহর। এতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের 270 কিলোমিটারের বেশি এলাকা এখন আরাকান আর্মির দখলে। দুই পক্ষের এই সংঘাত সংঘর্ষে বিপাকে রোহিঙ্গারা। এতদিন তাদের ওপর নির্যাতন চালিয়েছে জান্তা বাহিনী, আর এখন নিপীড়িত হচ্ছে আরাকান আর্মির হাতে। এছাড়া চলমান সংঘাতে সীমান্তের ওপারে ভারী মর্টারশেলের বিস্ফোরণ ও গোলাগুলিতে আতঙ্কে টেকনাফের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি। এমন শব্দ হয় যে আমরা ঘুম থেকে আচমকে উঠি, আমাদের বাড়িঘর কেঁপে ওঠে। যেভাবে আবারও নতুন করে মায়ানমার থেকে মংডু শহর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, রোহিঙ্গারা আবারও অনুপ্রবেশ করতেছে বাংলাদেশ সীমান্ত দিয়ে, সেটি লক্ষ্য হচ্ছে। মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করে যাচ্ছে। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন সংঘাতের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গেল কয়েক মাসে 80,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানান রোহিঙ্গা সংগঠনের নেতারা। জান বাঁচে বললা তারা বাংলা দায়িত্ব স্যার 2024-এর মাঝে পয়লা 50,000 পর্যন্ত আছে। এখন আর পদ্মতাপ উচ্চাইকা লুয়াতে 30,000-এর উপরে আছে। অনুপ্রবেশের ঝুঁকি ঠেকাতে আগেভাগেই সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোহিঙ্গারা কিভাবে সেখানে তাদের রিপারকাশন হয়, তাদের প্রতিক্রিয়া কি হয়, আরাকান আর্মির সাথে মারামারির থেকে উদ্ভূত পরিস্থিতি কিভাবে তাদেরকে প্রভাবিত করে, সেটা বাংলাদেশের উপরে এক ধরনের ঝুঁকি সবসময় রাখবে। সীমান্তে আমাদের নজরদারি অবশ্যই বাড়াতে হবে। অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া সীমান্তবর্তী মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। ভেজাল ও নকল শিশু খাদ্যপণ্যের সয়লাব চুয়াডাঙ্গার বাজার। নামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে চকলেট, জুসের মতো নকল পণ্য। এসবে ক্ষতিকারক উপাদান থাকায় খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। জেল জরিমানা এবং কারখানা সিলগালা করেও বন্ধ করা যাচ্ছে না এই তৎপরতা। এজন্য আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন স্থানীয়রা। গত 13 নভেম্বর চুয়াডাঙ্গা শহরের সুপার শপ বিগ বাজার থেকে 3 প্যাকেট জুস কেনেন খুশি খাতুন। এই জুস পান করেই অসুস্থ হয়ে পড়ে তার 2 সন্তান। পরে দেখা যায় মেয়াদ ছিল না জুসের। অভিযোগ পেয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলে দেখছি যে ওইটার ভিতরে আপনার দলা হয়ে গেছে, নিচে যেটা দুধ সেটা দলা হয়ে গেছে, কেমিক্যাল হয়ে গিয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের এমন মেয়াদ উত্তীর্ণ নকল শিশু খাদ্য মিলছে চুয়াডাঙ্গার বাজারে। মোড়ক দেখে বোঝার উপায় নেই আসল নাকি নকল। কম দামে কিনে বেশি লাভের আশায় এসব পণ্য বিক্রি করছেন অনেকে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষাতে চুয়াডাঙ্গায় শিশু খাদ্যে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম বেনজোইক অ্যাসিড পাওয়া গেছে। মেয়াদ উত্তীর্ণ যে কেমিক্যালগুলো সেগুলো ব্যবহার করতেছে, আমরা এর মধ্যে ওনাদের একটা স্যাম্পল নিয়ে টেস্ট করেছি, যেখানে আপনার সোডিয়াম বেনজয়েড যেটা আপনার খাদ্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয়, সেখানে টেস্ট করার পরে যেটার অনুমোদিত মাত্রা ছিল 1000 ppm, বাট আমরা সেটা পেয়েছি 1947 ppm। চিকিৎসকরা বলছেন ভেজাল এসব পণ্য মরণব্যাধি রোগের সৃষ্টি করছে শিশুর দেহে। যখন এই কেমিক্যালগুলো খাবার খায় বা ইলেকট্রোলাইট এগুলো যখন যায়, একটা শিশু সব কিছু যখন বিপাকের মাধ্যমে এটা শরীর থেকে বেরিয়ে যায়, কিডনি এবং লিভারের উপরে চাপ পড়ে। ভেজাল খাদ্য নিয়ে চিন্তায় অভিভাবকরা চেয়েছেন কঠোর পদক্ষেপ। বিভিন্ন ধরনের ভেজাল এবং বিপজ্জনক উপাদানের সেগুলো তৈরি, যেগুলো আমাদের শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না, কারণ আমার শিশুটাকে কি খাওয়াচ্ছি, আর এই খাবারগুলো খেয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। ভেজাল খাদ্য বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত মাসে আমরা মোটামুটি প্রায় 15টা অভিযানে 14 লক্ষ টাকা মতো জরিমানা আমরা করেছি। এক ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আসলে অতি মুনাফার লোভে এই ধরনের কাজগুলো করে থাকে। এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। প্রিপেড মিটারের অতিরিক্ত বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ওঠার উপক্রম বরিশালের গ্রাহকদের। তাদের অভিযোগ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া সহ নানা অজুহাতে পকেট কাটা হচ্ছে। বিগত সরকারের চাপিয়ে দেওয়া অযৌক্তিক দাম কমানোর দাবি তাদের। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে সরকার নির্ধারিত বিদ্যুৎ বিলে কিছু করার নেই তাদের। আগে বিল দিতাম ম্যাক্সিমাম 2,500 টাকা,
আর এখন সেখানে বাড়তে বাড়তে ৫-৫০০, এ মাস হয়েছে ৫১০০। সবশেষ জুনে ২৫০০ টাকা বিদ্যুৎ বিল দিয়েছেন মুদি দোকানি জলিল মিয়া। ৬ মাসের ব্যবধানে সেই বিল এখন ৫,১০০ টাকা। তার দাবি, ব্যবহার না বাড়লেও বিল বেড়েছে দ্বিগুণ। এতে সংসার খরচ বাড়ায় হিমশিম খাচ্ছেন বিল পরিশোধে। এদিকে যে কোনো সেবা নিতে গেলে শিকার হতে হয় হয়রানির। এমনকি বিলের ভুল সংশোধন করতে গেলেও কম্পিউটারের দোহাই দিয়ে নেওয়া হয় টাকা। সেবা সেন্টারে আমরা কল দিলে তারা আসতে অনেক দেরি করে, তারপর যায় আসলে তাদের রিক্সা ভাড়া দেওয়া লাগে, তাদেরকে আবার চা খরচ দেওয়া লাগে। যদি চা খরচ নেয় তাহলে এটা ঘড়িমাসি করে। স্ল্যাব করার কারণে দেখা যাচ্ছে প্রতিটা গ্রাহক আবাসিক হইলেও সে বাণিজ্যিকের বিলগুলি দিচ্ছে, ব্যবহার ঠিকই কমাই করতেছে, কিন্তু বিলটা কিন্তু তার কম আসতেছে না। বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে বিপুল অর্থ লোপাটের কারণেই এই অবস্থা, অভিযোগ গ্রাহকদের। গত সরকার হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তার দায়ভার এখন আমাদের। আমরা প্রত্যেক মাসেই বিল দিই, কিন্তু এখন বিল নিয়ে খুব বিভ্রান্তর ভিতরে আছি। সংযোগ ছাড়াও প্রিপেইড মিটার চালু থাকার অভিযোগ করলেন গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক। যে বিদ্যুৎ মন্ত্রী ছিল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু এবং তার আত্মীয় স্বজনরা আসলে এই মিটারটা আমদানি করে, ফলে এই মিটারে ব্যাপক একটা চুরি আছে। আমরা দেখা গেছে যে বিদ্যুতের সংযোগ নাই কিন্তু মিটার চলতেছে। সরকার নির্ধারিত বিদ্যুৎ বিলে কিছু করার নেই জানালেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। বিদ্যুতের যে রেট নির্ধারণ, এটা এখানে সরকারি সিদ্ধান্ত। এটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, ওখান থেকে সে নির্ধারিত হয়। এটা আসলে আমাদের এখানে করে নেই, এখানে বারকে এখানে আলোচনা হয় এবং আলোচনার পরিপ্রেক্ষিতে এই রেটটি নির্ধারিত হয়। প্রিপেইড মিটারের ভুতুড়ে বিল থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি গ্রাহকদের। ডিভিসি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সিট বাণিজ্য, র্যাগিং এবং হুমকি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে প্রশাসন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদের মধ্যে ৬ জনকে স্থায়ী বহিষ্কার এবং সনদ বাতিল, ৫ জনকে ২ বছর ও ৪ জনকে ১ বছর বহিষ্কার এবং অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর আগে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশে ওই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জনসংযোগ দপ্তর জানায়, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের নাম প্রকাশ করা হয়নি। বান্দরবানে সকাল হলে জমজমাট মারমা বাজার। এই হাটের বিশেষত্ব, এখানকার বিক্রেতা এবং ক্রেতাদের বেশিরভাগই নারী। ভোর হলেই থুরং ভর্তি করে শাকসবজি সহ জুমের বিভিন্ন ফল নিয়ে নারীরা পৌঁছে যান মারমা বাজারে। সড়কের দুই পাশে দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। বান্দরবানের পরিচিত নাম মারমা বাজার। সপ্তাহে রবিবার ও বুধবার বসে এই বাজার। পাহাড়ি শাকসবজির পসরা নিয়ে আসে বিক্রেতারা। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বিকিকিনি। পাহাড়ি জনপদের এই বাজারের অধিকাংশ বিক্রেতা নারী। নিজেদের জমি বা পাহাড়ে উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করেন তারা। আর এই বাজারের বেশিরভাগ ক্রেতাও থাকে নারী। কৃষিপণ্যের পাশাপাশি এখানে পাওয়া যায় শামুক, কাঁকড়া, কুইচ্চা, শুকুরের মাংস, টকফল সহ নানা ভোগ্যপণ্য। বিক্রি করা হয় বাহারি রকমের ফুল। ভোর হতেই দূর দূরান্ত থেকে থুরং ভর্তি করে নানা ধরনের পণ্য নিয়ে পৌঁছে যান নারীরা। সড়কের দুই পাশে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে বাজার। দূর দূরান্ত থেকে মহিলারা চলে আসে। রাত ৩টা বাজে, ৩টা থেকে ৩টা বিকাল নাগাদ ৩টা পর্যন্ত থাকে। ওরা বিক্রি করে সম্পূর্ণ বাজার সাজার করে ওখান থেকে চলে যায়। শামুক বিক্রি করে, তবু বান্দলগুড়া বিক্রি করে, তাও ফল আছে, বেগুন আছে। রবিবার হলে বড় বাজার, অনেক দূর থেকে মানুষ আসে, এখানে বেচা কিনা হয়। আমাদের তাজা জিনিস সব কিছু পাওয়া যায় এখানে। এখানে বিভিন্ন ধরনের পাহাড়িদের শাকসবজি পাওয়া যায়। তো আমরা প্রতি সপ্তাহে অন্তত ২-১বার আসি এখানে বাজারে। তবে খুব ভালো সাশ্রয় দামে পাওয়া যায় আর কি। প্রচলিত সবজির বাইরে জমির উৎপাদিত বিষমুক্ত সবজি এবং সস্তায় পাওয়া যায় এমন বিশ্বাসে ক্রেতারাও ছুটে যান এই বাজারে। ২০ টাকা এক বন্দা। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জেলা পঞ্চগড়ে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক এবং শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। আমরা কথা বলবো তার সাথে। রায়হান, আজ তো পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ায় জনজীবনের উপর কেমন প্রভাব ফেলছে বিস্তারিত জানাবেন আমাদের।
জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা আমরা লক্ষ্য করছি। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সকাল ৬টায় কিন্তু জেলায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়। সেটি কিন্তু সকাল ৯টায় কমে গিয়ে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী কিন্তু ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তো জেলা জুড়ে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা কিছুটা ব্যতিক্রম ধর্মী আবহাওয়া লক্ষ্য করছি। সকাল ৮টার পর থেকে সূর্যের মুখ আমরা দেখতে পেলেও কিন্তু এখন পর্যন্ত সূর্যের যে কাঙ্ক্ষিত উত্তাপ সেটি কিন্তু ছড়াতে পারছে না। সেই সাথে হিমেল হাওয়া কিন্তু রয়েছে, হিমালয় থেকে আসা সেই হাওয়ার শীতের তীব্রতা অনেকটাই এখনো অনুভূত হচ্ছে। 10:30 বেজে গেলেও শীতের যে তীব্রতা সেটা কিন্তু এখনো রয়ে গেছে। তো জেলা জুড়েই কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকের আবহাওয়া অনেকটাই হিমশীতল বলা যায়। তো জেলায় কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন বয়স্ক এবং শিশুরা। তারা শীতজনিত শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হচ্ছেন, অনেকে বহির্বিভাগে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। তো জেলার সদর হাসপাতালগুলোতে আমরা কিন্তু গত কয়েকদিন দেখেছিলাম যে শীতজনিত রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। অনেকেই বেড না পেয়ে বারান্দা এবং মেঝেতে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো চিকিৎসকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীত এলেই যেহেতু বয়স্ক শিশুদের রোগের সংখ্যা বেড়ে যায়, সেই হিসেবে তাদের ভারী কাপড় চোপড় পরানো, খাবার, গরম খাবার খাওয়ানো সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু শীতের তীব্রতা আরো অনেকটা বেড়ে যাবে এবং ঘন কুয়াশার পরিমাণও কিন্তু জেলা জুড়ে বেড়ে যাবে। সেই সাথে শীতের তীব্রতা এবং ভোগান্তি কিন্তু মানুষদেরকে পোহাতে হবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আর কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছে বাংলাদেশ দলের প্রথম বহর। জানা গেছে এই বহরে থাকবেন মোট 5 ক্রিকেটার। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও টেস্ট ও টি-20তে স্মরণীয় সাফল্য নিয়ে দেশের মাটিতে পা রাখছে বাংলাদেশ দল। শর্টার ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের ধবল ধলাই করেছে টাইগাররা। মোট 4 ধাপে দেশে আসছে মিরাজরা। দ্বিতীয় ধাপে বিকেলে ফিরছেন 7 জন, আর বাকি 2 ধাপ ফিরবেন আগামীকাল। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরছে টাইগারের প্রথম বহর। বিমানবন্দরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, স্মরণীয় একটা সিরিজ শেষ করে বাংলাদেশ দল আজ বাংলাদেশে ফিরছে। তো এখন কি বিমানবন্দরে বাংলাদেশ ফিরেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? এখনো পর্যন্ত বাংলাদেশ দল আসলে হযরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেনি। 10:45-এ তাদের নামার কথা রয়েছে এবং প্রথম যে বহরটা আসছে সেখানে 4 ক্রিকেটার এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আসার কথা রয়েছে। এবং যে 4 ক্রিকেটারের কথা বলছি, যদি আপনি একটু ভালো করে দেখে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে উইন্ডিজ সফরে সবচেয়ে ভালো যারা পারফর্ম করেছে সেই 4 জনই আসলে প্রথম বহরে আসছেন। সেই 4 জন কারা? জাকির আলী অনেক আছেন, তাসকিন আছেন, হাসান মাহমুদ আছেন এবং সেই সাথে কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আছেন। তো সব কিছু মিলে পারফর্ম করারাই কিন্তু প্রথম বহরে ফিরছে এবং বিকেলে কিন্তু আরেকটা বহর ফিরবে 7 জনের। সেটা সন্ধ্যা 5টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে। সব কিছু মিলে সফল একটা বছর শেষ করে বাংলাদেশ দল বাংলাদেশে ফিরছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, মাত্র 2টা মাস বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তার আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক কোনো খেলা নেই, কোনো শিডিউল নেই। ঘরোয়া এনসিএল চলছে। এনসিএলে হয়তো বা এখন যারা উইন্ডিজ থেকে আসছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না, বা এনসিএলে যারা খেলছেন, শান্ত আছেন বা মুস্তাফিজ খেলছেন, হৃদয়রা খেলছেন, তারাও একটা খেলার রিদমের মধ্যে আছে। সব কিছু মিলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রস্তুতিটা, বা জয় দিয়ে বছর শেষ করা, বা আনন্দ দিয়ে বছর শেষ করা, জয় নিয়ে দেশে ফেরা, এই মোমেন্টামটা নিয়ে কিন্তু বাংলাদেশ দল ফিরছে। এই মোমেন্টামটা যদি ক্যারি করতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদেরকে উজ্জীবিত রাখতে পারে, তাহলে হয়তো আমরা ভালো কিছু আশা করতে পারি। গতকাল বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও অ্যাভেলেবেল আছেন সাকিব, তামিম। তবে যতটুকু বোঝা যাচ্ছে, যতটুকু খোঁজ পেয়েছি, সেই জায়গায় সাকিব তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা কম। যদিও নির্বাচকরা তামিমকে নিয়ে এখনও কিছুটা পজিটিভ আছেন, তামিম ইকবালের কাছ থেকেও আসলে সেরকম পজিটিভ ভাইবটা পেতে হবে। তো সব কিছু মিলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম থাকেন কিনা, বা যারা পারফর্ম করছেন, রেগুলার খেলছেন, তাদেরকে নিয়ে দল গঠন করা হয়, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। প্রিয়া। মামুন, আপনাকে ধন্যবাদ। অবসরে না গেলে সাকিবের মতো তামিমকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে। বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নতুন বছরে। নারীদের জন্য প্রথমবার উইনিং বোনাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এশিয়া কাপ জয়ী যুবাদের দেওয়া হচ্ছে 3 লাখ টাকা করে।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র 2 মাস। সাকিব তামিম ইস্যুতে এখনও দোলাচলে বিসিবি। সাকিব আল হাসানের বিষয়টি ভিন্ন উল্লেখ করলেও তামিমের বিষয়টি বোর্ড সভাপতি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের হাতে। তবে দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য অ্যাভেলেবল আছে বলছেন ফারুক। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। ডিসেম্বরে শেষ হচ্ছে 3 ফরম্যাটে নাজমুল শান্তর অধিনায়কত্বের টাইমলাইন। তাই তো প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার নেতৃত্বে খেলতে যাবে টাইগাররা। সূত্রের খবর, শান্তর অধিনায়কত্বে খেলতে যাবে বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন সিদ্ধান্ত আসবে নতুন বছরে। আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন? হ্যাঁ, তারপরে ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। এছাড়াও বিসিবির জরুরি বৈঠকে আলোচনা হয়েছে বিপিএল অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী প্রত্যেক ক্রিকেটারকে 3 লাখ টাকা করে পুরস্কার। চলছে স্ট্যান্ডিং কমিটি নিয়ে কাজ। নারী ক্রিকেটারদের নিয়েও এসেছে সিদ্ধান্ত। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এনসিএল টি20-র দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে খুলনা ও ঢাকা মেট্রো। সিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। ঢাকা মেট্রোকে হারিয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে চান খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। আর ফাইনালে প্রতিপক্ষ যেই হোক, ইতিহাস গড়তে চায় রংপুরের পেসার রবিউল হক। এই তো কদিন আগে বিপিএল এর দল রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগ টি20তে চ্যাম্পিয়ন করে ট্রফি নিয়ে এলেন। সেখানেও টানা 2 ম্যাচ হারের পর জ্বলে ওঠেন সোহানরা। এনসিএলেও ঠিক তেমন পরিস্থিতির মধ্য দিয়েই খুলনাকে কোয়ালিফাই রাউন্ডে নিয়ে গেলেন এই অধিনায়ক। রবিবারের ডু অর ডাই ম্যাচকে পাত্তাই দিচ্ছেন না খুলনা ক্যাপ্টেন। টিম গেম ক্রিকেটটা, তো যার যেদিন দরকার, যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার, ওইটুকু কতটুকু চেষ্টা করতেছে, এটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আছি আমরা। লো স্কোরিং ম্যাচে লিগ পর্বের টেবিল টপার ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর। উত্তরের দলটার লক্ষ্য স্থির, লিগের প্রথম শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করা। সবাই সবার রোলটা জানা, কোথায় কাকে ক্লিক করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের টিমের ক্ষেত্রে এই জিনিসটা এখন পর্যন্ত সোফার অনেক ভালো। রংপুর আছে ইনশাল্লাহ, এখন প্রতিপক্ষ যেই আসবে আমরা খেলবো। ঢাকা মেট্রোকে ফাইনালে খেলতে হলে হারাতে হবে খুলনাকে। প্রথম হারের স্বাদ নিয়ে ব্যাকফুটে চলে যাওয়া মেট্রোর সামনে সেটাই এখন বড় চ্যালেঞ্জ। টানা 7 ম্যাচে অপরাজিত থাকা ঢাকা মেট্রোকে হারের স্বাদ দিয়ে ফাইনালে গেল রংপুর বিভাগ। অন্যদিকে প্রথম এলিমিনেটরের ম্যাচে চট্টগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে এসেছে খুলনা বিভাগ। খুলনার সাথে খেলতে হবে ঢাকা মেট্রোকে। সেখান থেকে এক দল যাবে রংপুরের প্রতিপক্ষ হয়ে ফাইনালে। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 ব্যবধানে ম্যাচ হেরেছে বার্সেলোনা। 38 পয়েন্ট নিয়ে এখন টেবিলের 2-এ বার্সা। অন্যদিকে 41 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে অ্যাটলেটিকো। 2006 সালের পর এই প্রথম নিজেদের মাঠে অ্যাটলেটিকোর কাছে হারল বার্সেলোনা। সেই সঙ্গে সর্বশেষ 7 ম্যাচের মধ্যে পয়েন্ট হারালো ষষ্ঠবারের মতো। অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অ্যাটলেটিকোর সঙ্গে অন্তত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত বার্সেলোনা। ম্যাচের প্রথমে শুরুটা ভালো করে বার্সা। প্রথমার্ধে ম্যাচের 30 মিনিটেই গোল করে বার্সাকে লিড এনে দেন পেদ্রি। পরে গোলের ব্যবধান বাড়াতে বেশ কিছু আক্রমণে যায় বার্সেলোনা, তবে সেখান থেকে গোলের দেখা পায়নি তারা। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হেন্সি ফ্লিকের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা রূপে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের 60 মিনিটে রদ্রি দে পলের গোল থেকে অ্যাটলেটিকো সমতায় ফেরে। পরে নির্ধারিত সময় শেষে যোগ করা সময় আরও 1 গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন শর্লট। শেষে আর কোনো গোল না হলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগোর শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি অ্যাটলেটিকোর টানা 12তম জয়। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দিয়েগো সিমিনোর দল। 18 ম্যাচে 12 জয় ও 5 ড্রয়ে অ্যাটলেটিকোর পয়েন্ট 41। 1 ম্যাচে বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট 38, অবস্থান 2-এ। অথচ নভেম্বরের শুরুতে অ্যাটলেটিকোর চেয়ে 10 পয়েন্ট এগিয়ে ছিল বার্সেলোনা।
এবারের লিগে প্রথম 12 ম্যাচের মধ্যে জিতেছিল 11টিতেই। তারপরে 7 ম্যাচে মাত্র 1 জয়ের বিপরীতেই 4টিতেই হার, 2টিতে ড্র। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়ার আল আওদা হাসপাতালে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানে আহত হয়েছে অন্তত 14 জন। ইসরায়েলের জাফা এলাকায় হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ঘন্টা পরেই সামরিক অভিযান চালায় ওয়াশিংটন। এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানোর আলোচনা 90% সম্পূর্ণ হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।